নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের প্রতিবেদনটা কোনো সাধারণ প্রতিবেদন নয়। আজকের আলোচনা পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোকে নিয়ে। আমরা সকলেই জানি 2026-এর নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে কড়া নাড়ছে। ঠিক এই সময় পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলির রাজনীতি কি সঠিক পথে চলছে? দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিচার করব বিষয়টিকে। একদিকে দিল্লির প্রভুদের খুশি করতে গিয়ে বাংলার মনীষীদের পায়ে ঠাঁই দিচ্ছে বিজেপির নেতারা, অন্যদিকে মুক্তাঞ্চলের নামে যাদবপুরের মতন শিক্ষাঙ্গনকে মৃত্যুপুরী বানিয়ে রেখেছে বামপন্থী দলগুলো। আর অন্যদিকে এরা আবার আরজিকর নিয়ে গলা ফাটায়। এই যাদের রাজনীতি, তারা 2026-এ কী ফলাফল আশা করে সেটাই আজ আমরা তুলে ধরব। শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক মুখোশ আজ ছিঁড়ে ফেলা হবে। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার। আর তার পায়ের কাছে কারা? একদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঠিকই দেখছেন। যে রবীন্দ্রনাথ, যে বঙ্কিমচন্দ্র বাঙালির পরিচয়, বাঙালির গর্ব, তাদেরকে নিজের পায়ের নিচে রেখে ভাষণ দিচ্ছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূল কংগ্রেস এই ছবিটি সামনে আনার পরেই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। রাজ্যের শাসক দল তীব্র প্রতিবাদ করে বলেছে, এটা শুধুই দুই মনীষীর অপমান নয়, এটা বাংলার অপমান, বাঙালির অপমান, আমাদের জাতির অপমান, দেশের অপমান। তারা বিজেপির কাছে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। আর কেনই বা জানাবে না? আপনারা বলুন, এটা কি ভুলবশত হয়েছে, নাকি এটা বিজেপির মানসিকতার প্রতিফলন? যে দলের নেতারা কথায় কথায় বলেন বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, তারা বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে কী বোঝেন? আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো ঠিকই বলেছেন, গোটা পৃথিবী যখন বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দিয়ে সম্মান জানাচ্ছে, তখন দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রী ফতোয়া দিচ্ছেন যে দিল্লির পুজোয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। বাংলায় এসব ভাবা যায়? কখনো প্রতিমার পাশে প্রধানমন্ত্রীর ছবি লাগানোর ফতোয়া, কখনো আমিষ না খাওয়ার নিদান, কখনো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য, আবার কখনো বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন বলে জ্ঞানের পরিচয় দেওয়া। এটাই বিজেপির বাংলা প্রেম, এটাই তাদের রবীন্দ্রপ্রেম। এই ঔদ্ধত্যের জবাব কি বাঙালি দেবে না? সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে। কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পরপর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার, তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা, ছোট করা, এ বিষয়ে আমাদের বলছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের এটা আগে আমাদের ছবিটা আপনাদের দেখাই, তারপর বলছি। এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির, এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছবি নিয়ে সুকান্তবাবু বড় বড় বাংলার প্রতি তাদের কত দরদ, কুম্ভীরাশ্রু, সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। না, আমি এতে বিস্মিত নই। এটা বিজেপি বরাবরই করে, বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়। এবং দীর্ঘদিন আগে বঙ্কিম তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র, রাজসিংহ উপন্যাসে। সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে। তা বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে নতুন এক চঞ্চল কুমার আসবে। এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন। এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার, এসে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায়, ছোটো করতে চায়, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন, আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে, পরিচয় না জেনে তাদের গলায় মালা পরিয়েছেন। আরেক বিজেপি নেতা, তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো, সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না। মানে
যা পাচ্ছে তাই করছে। যে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয়, তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 40,000 বেশি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে তিনি দিচ্ছেন। একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে? মুখ্যমন্ত্রীরা খুশি হয়ে দিচ্ছেন, বাংলার হেরিটেজ বলে দিচ্ছে, বাংলার সব থেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দিচ্ছে। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, তার সম্মানার্থে, তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী, যাদের দুর্গাপূজারা কিছুদিন আগে এই সিআর পার্কে আমাদের আমিষ না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন কালী মন্দির সংলগ্ন এলাকায়, যে বিজেপি সরকার, সেই দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে। যে বিজেপি একসময় মা দুর্গার বংশ পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল, যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায়, কৌম চেতনায় আঘাত লেগেছিল। কুণাল ঘোষ বা আমি যে ছবিটা আপনাদের দেখালাম, কুণাল যে ছবিটা আপনাদের দেখিয়েছেন, পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি। তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এটা আপনারা মাথায় রাখবেন যে যেভাবে বাংলা এবং বাঙালিকে গোটা ভারতবর্ষ জুড়ে হেনস্থা করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভাষা এবং উপভাষার সঙ্গে গুলিয়ে দিয়ে বাংলা ভাষাকে কোনো ভাষা নয় বলা হচ্ছে, এটা বাংলা বিরোধী যে ন্যারেটিভ বিজেপির গভীরে এবং গহনে আছে, যে কারণে কখনোই বাংলা থেকে কেউ কখনো পূর্ণমন্ত্রী হন না, বা তাদের সাংগঠনিক স্তরে তাদের বাংলা থেকে কেউ কখনো শীর্ষ স্তরে গিয়ে বসে না, এটা তারই একটা পুনরাবৃত্তি। যেহেতু হয়তো উপনিবেশের কারণেই বাংলা একসময় গোটা ভারতবর্ষ রাজ করতো, অবিভক্ত বাংলা, এবং তার কেন্দ্র ছিল কলকাতা শহর, সেহেতু এই বাংলা বা বাঙালির উপর এখন একটা সেই পুঞ্জীভূত রাগ এত প্রজন্ম পরে সেটা হয়তো ফুটে বেরোতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, আমি দুর্গাপুজো তাঁকে দেওয়া অনুদানের কথা বলেছি, তিনি বিদ্যুৎ বিলে 80% ছাড় দিয়েছেন, সেটা বলতে চাই। যেভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি সযত্নে লালিত করেন, সংরক্ষণ করেন এবং ভবিষ্যতের সামনে তুলে ধরতে চান। আমি যার শেষতম গোটা ভারতবর্ষ দেখেছে যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ, এগুলো বিজেপির পছন্দ হচ্ছে না। ফলে বিজেপি বুঝতে পারছে যে এই সামনের বারের যে নির্বাচন, এই নির্বাচনেও ভরাডুবি হবে। ফলে রবীন্দ্রনাথকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে, বঙ্কিমকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে আসলে গোটা বঙ্গদেশকে তারা পদদলিত যে করতে চান, পায়ের নিচে যে রাখতে চান, পায়ের নিচে ফেলে যে মারাতে যে চান, সেটা বারবার তারা প্রমাণ করছেন। আজকের ঘটনাও বা গতকালকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। বিজেপির এই সাংস্কৃতিক দেউলিয়াপানার পাশাপাশি আরেকটা দিকে নজর ফেরানো যাক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। নামটা শুনলেই আগে গর্ব হতো, এখন আতঙ্ক হয়। কেন? কারণ এখানে বারবার তরুণ প্রাণেরা হারিয়ে যাচ্ছে। 2025 সালের সেপ্টেম্বর মাস, অর্থাৎ এই কদিন আগে ক্যাম্পাসে যখন ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছে, সেই উৎসবের আবহের মধ্যেই 4 নম্বর গেটের কাছের পুকুর থেকে উদ্ধার হলো ইংরাজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের নিথর দেহ। আবারও একটা স্বপ্ন শেষ হয়ে গেল, আবারও এক মায়ের কোল খালি হলো। তদন্তে নেমে পুলিশ দেখলো গেটের কাছে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু কী লাভ? একটাও ক্যামেরা পুকুরের দিকে ঘোরানো নেই, অর্থাৎ ঘটনার মুহূর্তের কোনো ছবি নেই। কেন নেই? কার স্বার্থে নেই? এই প্রশ্নটা আমাদের ফিরিয়ে নিয়ে যায় 2023 সালের আগস্ট মাসে। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর কথা মনে আছে? হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল ছেলেটার। র্যাগিং এবং যৌন হয়রানির মতন ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল।
বেশ কিছু বর্তমান ও প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই ঘটনার পর ইউজিসি এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি তীব্র ভাষায় যাদবপুর কর্তৃপক্ষের সমালোচনা করে। ইউজিসি তো স্পষ্টই বলে দেয় ক্যাম্পাসে সিসিটিভি না থাকাটা নিয়ম লঙ্ঘনের শামিল, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থাগুলি পর্যন্ত বুঝেছিল যে যাদবপুরের নিরাপত্তার তলানিতে ঠেকেছে। কিন্তু বোঝেনি কারা? বোঝেনি যাদবপুরের ক্ষমতা দখল করে রাখা বামপন্থী ছাত্র সংগঠনগুলি। স্বপ্নদীপের মৃত্যুর পর যখন গোটা বাংলা যাদবপুরের সিসিটিভি লাগানোর দাবিতে সোচ্চার, তখন এই বামপন্থী ইউনিয়নগুলো এর বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়ালো। স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এআইএসএ এবং ফেডসুর মতন সংগঠনগুলো বলতে শুরু করলো এটা নাকি নিরাপত্তা নয়, এটা নাকি নজরদারি। তাদের যুক্তি কি না, সিসিটিভি ক্যামেরা নাকি রাষ্ট্র এবং কর্তৃপক্ষ ব্যবহার করে রাজনৈতিক কার্যকলাপ দমন করতে, ভিন্ন মতকে শেষ করে দেবে, মুক্ত চিন্তার পরিবেশ নষ্ট করবে। কি হাস্যকর যুক্তি! অর্থাৎ দুটো তরতাজা প্রাণ চলে গেল, বাবা মায়ের কোল খালি হয়ে গেল, তবু এদের কাছে ছাত্রছাত্রীদের জীবনের সুরক্ষার চেয়েও বড় হলো নজরদারির কাল্পনিক ভয়। কিসের মুক্ত পরিসর? মৃত্যুর মুক্ত পরিসর, যেখানে র্যাগিংয়ের নামে ছাত্রদের উপর অত্যাচার চলে, যেখানে রাতের অন্ধকারে পুকুর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়, সেটা মুক্তাঞ্চল নাকি অপরাধীদের মুক্তাঞ্চল? এই বিরোধিতা তো নতুন নয়। 2010, 2013, 2014 সালেও যখন সিসিটিভি ক্যামেরা বসানোর চেষ্টা হয়েছে, এই বামপন্থী ইউনিয়নগুলোই আন্দোলন করে তা রুখে দিয়েছে। আসলে এই সিসিটিভি বিরোধিতার পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যাদবপুর হলো পশ্চিমবঙ্গের সেই কয়েকটি জায়গার মধ্যে অন্যতম যেখানে বামেদের রাজনৈতিক আধিপত্য এখনও কিছুটা টিকে আছে। ক্যামেরাগুলো আসলে তাদের সেই একাধিপত্যের উপর আঘাত। তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপি যখন নিরাপত্তার কথা বলেছে, তখন এরা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ তাদের হাত থেকে বেরিয়ে যাবে। সিসিটিভি ক্যামেরাকে এরা ট্রোজান হর্স মনে করে, যা দিয়ে রাষ্ট্র তাদের সাংগঠনিক ক্ষমতা খর্ব করবে। অর্থাৎ নিজেদের সংগঠন আর ক্ষমতা বাঁচানোর জন্য ছাত্রছাত্রীদের জীবনকে বাজি রাখতেও এদের কোনো দ্বিধা নেই। বামপন্থীদের এই দ্বিচারিতার সুবিধাবাদী রাজনীতির সবথেকে বড় প্রমাণ পাওয়া গিয়েছিল 2024 সালে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায়। সেখানে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। অত্যন্ত নক্কারজনক ঘটনা। কিন্তু এই যাদবপুরের বামপন্থী সংগঠনগুলোই আরজিকরের সিসিটিভি নেই কেন সেই প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছিল। ভেবে দেখুন একবার, কি ভয়ঙ্কর দ্বিচারিতা। যাদবপুরে যখন ছাত্রছাত্রীর জীবন যাচ্ছে, তখন সিসিটিভি মানে নজরদারি, ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ। আর আরজিকরে যখন মর্মান্তিক ঘটনা ঘটলো, তখন সিসিটিভি হয়ে গেল নিরাপত্তা। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন ছাত্রী মারা গেলে এরপরে রাত দখল হলো না কেন? কেন দেখা যাচ্ছে না কোনো মোমবাতি মিছিল? পুজোয় অনেকগুলো সিনেমা আসছে, তার নায়িকারা যাবেন না কেন প্রতিবাদ করতে? স্লোগান উঠবে না, দুই গালে জুতো মারো তালে তালে? কেন? অনামিকা মণ্ডল বাংলার মেয়ে নন? ওর বাবা মাকে দেখলে চোখের জল পড়ে না? সাংবাদিক মৌপিয়া নন্দী এই বিষয়ে খুবই প্রাসঙ্গিক একটি পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে। আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা কি রিপোর্টারদের দোষ যে আজকে যাদবপুরে অনিকেত কিঞ্জল দেবাশিসদের ছবি কেউ করলো না? গত এক বছরে কিছু হলেই তো ওরা যান। এখানে যাননি হতেই পারে না, নিশ্চয়ই গেছেন। মিডিয়ার চোখে নেওয়া হয়েছে, তাই দেখতে পাইনি। আমি বিশ্বাসই করি না এমন ঘটনায় ওরা পথে নামবে না। ওরা তো শিরদাঁড়াহীন নন আমাদের মতো। আমি তো নিশ্চিত এবার পুজোয় ছবি প্রমোশন করবে না সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রিয় বিপ্লবী কিঞ্জল নন্দ। রিমঝিম রাত দখলের ডাক দেননি, এটা সর্বৈব মিথ্যা দিয়েছেন। আমরা মিথ্যা বলছি। আজ যাদবপুরের যে শিক্ষকরা মানববন্ধন করে ছাত্রদের আগলান, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সব পুকুর পাড়ে এবার থেকে রিলে সিস্টেমে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবেন সারা রাত, যাতে কোনো পড়ুয়া পড়তে না পারে। বিক্রি হওয়া মিডিয়া এগুলো দেখাচ্ছে না। বন্ধুরা, আসলে এটাই ওদের রাজনীতি। আজকে মোহাম্মদ সেলিম সুজনবাবুরা চুপ। কোথায় সিপিএমের যুব ব্রিগেড, সেই দীপশিতা, সৃজন, মীনাক্ষী, শতরূপরা? আজকে যাদবপুর নিজেদের ঘাঁটি বলে সবাই চুপ। নিজেদের সুবিধার্থে কোথাও সিসিটিভি লাগাতে দেবো না, আবার যখন দরকার হবে তখন সিসিটিভি নেই বলে গলা ফাটাবো। আবার কোথাও আমার সুবিধা হচ্ছে বলে রুদালি হয়ে যাব, আবার কোনো ঘটনা দেখেও দেখব না। কোথাও মানুষকে বিভ্রান্ত করার জন্য 150 গ্রাম বলে চেঁচিয়েই যাব। আবার চাকরিতে বদলি আছে জেনেও বদলি করলে বলবো আমি প্রতিবাদ করেছি বলে প্রতিশোধ নিচ্ছে। 34 বছরের ধড়িবাজিটা আজকের যুব সমাজ দেখেনি, কিন্তু বিরোধী দলের জায়গায় থেকে এই ধান্দাবাজিটা কি যুব সমাজ মেনে নেবে? নাকি আপনারা আত্মবিশ্বাসী যে বন্ধ ফ্ল্যাটে লেলিন বোঝানোর সময় এগুলি সবই বুঝিয়ে দিতে পারবেন? এই সুবিধাবাদী ভণ্ডামির রাজনীতি তো আজকে সিপিএম তথা বামপন্থী দলগুলোকে এই রাজ্যে শূন্য করে দিয়েছে। মানুষ এদের চিনে ফেলেছে। এদের যারা ধামাধরা মানুষ তাদেরকেও চেনে।
তারা রাস্তায় নেমে নানান নাটক করতে পারে, কিন্তু রাজ্যের সাধারণ মানুষের তাতে কিছু যায় আসে না। এবং সেই সিসি ক্যামেরা নিয়ে আমরা দেখেছিলাম 1 বছর 1.5 বছর ধরে আগে তারা আপত্তি করছে। এই ঘটনার ব্যাপারে আপনাদের দেখুন, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে, খুবই মর্মান্তিক, খারাপ ঘটনা। এবার কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা পুলিশ প্রশাসন তারা তদন্ত করছেন। এখন যে বা যারা অন্য জায়গার কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে, এবার তারা বলুন যে তাহলে কেন সেখানে সর্বত্র সিসি ক্যামেরা থাকবে না, সিসি ক্যামেরা বসাতে গেলে তখন কেন সিসি ক্যামেরা মানছি না, মানবো না। পৃথিবীর সব জায়গায় সিসি ক্যামেরা, আর কোনো জায়গায় সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হলেই বিপ্লবীদের গায়ে লেগে যায়। এটা তো হতে পারে না। এই মুহূর্তে মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দেখবে। কিন্তু যারা মানুষকে অন্য কোনো মৃত্যুতে মানুষকে বিভ্রান্ত করেন, যারা কুৎসা করেন, যারা এপাড়া ওপাড়ায় গিয়ে অমুক দল অন্য দল তাদের সব পতাকা পোড়ান, তাদের ওখানে এই ধরনের মৃত্যু হয় কেন? এর আগেও তো হয়েছে। যে ছেলেটি একটা রহস্য মৃত্যু, ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল, কি হলো? তার বেলা হবে না? তার বেলা রাত জাগা হবে না? এই মেয়েটির মৃত্যু, তার বেলা রাত জাগা হবে না? তাহলে যারা সিসি ক্যামেরা বসতে দেবো না বলে লাফালাফি করেন আর অন্যদের পাড়ায় গিয়ে হুজ্জুতি করতে যান, তাদের তো এবার তার কৈফিয়ত দেওয়া উচিত। যদিও এটা পুলিশ প্রশাসন দেখছে এই নিয়ে। এই মুহূর্তে মৃত্যু মানে দুর্ভাগ্যজনক, কোনো মন্তব্য করব না। কিন্তু সিসি ক্যামেরা ইত্যাদি এগুলো থাকলে অনেক জল্পনা এড়ানো যায়, রহস্যের সমাধান হয়ে যায়। তো সেটা তো তাদের সব বুঝতে হবে। হাইকোর্টের অর্ডার হয়েছিল যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এসব করতে হবে। পুলিশকে নিরাপত্তার বন্দোবস্তটা করতে পারে না। তো তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা, যদি সোর্সের মধ্যে ভূত থাকে, আপনি তো সবটাই প্রশাসন দিয়ে চাপিয়ে দিতে পারেন না। ওখানে তো এমন কিছু, ওখানে অনেক মেধাবী ভালো ছেলে মেয়ে আছে, অত্যন্ত মেধাবী ছেলে মেয়ে আছে। আবার কিছু এমন অসভ্য আছে যারা কখনো বাবুল সুপ্রিয়, কখনো ব্রাত্য বসু, এমনকি ডক্টর ওমপ্রকাশ মিশ্র, তাদের সঙ্গে কুৎসিত আচরণ করে। এরাই সমস্ত অন্য জায়গায় গিয়ে গিয়ে গণ্ডগোল তৈরি করে। তো এরা ভেতরে সেইগুলো করতে দেয় না সুষ্ঠুভাবে। আপনারা দেখেননি সিসি ক্যামেরা বসতে দেবো না, বসানো যাবে না, এই বলে কত রকম বিপ্লব হয়েছিল। এবার তারা কৈফিয়ত দিক, কেন, কিভাবে, কি হয়েছে। সিসি ক্যামেরা অবশ্যই বসানো উচিত, 100% বসানো উচিত। তবে এই বিষয়টা আমরা কোনো দলীয় রাজনীতির মন্তব্য এখন করব না। দুর্ভাগ্যজনক, পুলিশ প্রশাসন দেখছে। তাহলে ছবিটা কি দাঁড়ালো? একদিকে বিজেপি, যারা বাংলার সংস্কৃতি বোঝে না, মনীষীদের সম্মান করতে জানে না, তারা তাদের বাঙালি বিরোধী দিল্লির প্রভুদের খুশি করতে বাঙালির আবেগে আঘাত করছে। আর অন্যদিকে সিপিএম এবং তাদের ছাত্র সংগঠনগুলো, যারা মুক্ত চিন্তার নামে যাদবপুরের মতন শিক্ষা প্রতিষ্ঠানকে অরক্ষিত মৃত্যুর ফাঁদ বানিয়ে রেখেছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক জমি বাঁচানোর জন্য। স্বপ্নদ্বীপ বা অনামিকার মতন আর কত প্রাণ গেলে এদের ঘুম ভাঙবে? আর কতদিন বিজেপির নেতারা বাংলার আইকনদের অপমান করে পার পেয়ে যাবে? এই প্রশ্নগুলো আজ আমাদের সবার ভাবার সময় এসেছে, প্রতিরোধ করার সময় এসেছে। আর বাংলার এই বিরোধী দলগুলি এই রাজনীতি করার পর 2026-এ কী ফল করতে পারে বন্ধুরা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন। আসল তথ্য, সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা, সত্যি অস্পষ্ট হয়ে যায় না। আজকের প্রতিবেদনে বিদায়। খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশন আর অ্যানালিসিস নিয়ে।